কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ অনলাইনের 12 নম্বর ক্লাসটি হবে এখন। আর আমি তোমাদের সাথে আছি সাবরিনা সিরাজ, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। তো আমরা গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে কিন্তু একটু পরীক্ষা না, ঠিক মানে আমরা একটু প্র্যাকটিস সেশন করেছিলাম, যেটার পুরোটাই আমাদের প্র্যাকটিস সেশন টাইপের ছিল। তো আজকে আমরা ভয়েস চেঞ্জের যে বাকি রুল গুলো ছিল, ওই বাকি রুল গুলো কিন্তু কি, বাকি রুল গুলো কিন্তু আজকে আমরা একটু পড়বো। হ্যাঁ, তো আশা করব তোমরা যারা আছো ঢাকায় যে যারা আছো তারা তোমাদের যাদের নাম বা রোল সহ একটু হাজিরাটা দিয়ে দিবে। হ্যাঁ, যে উপস্থিত যারা আছো যাতে আমরা বুঝতে পারি। তো যাই হোক, অলরেডি সবাই তোমাদের রোল নাম্বার লিখছো। তো রোল নাম্বার লিখতে থাকো, কে কে উপস্থিতি আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে অনলাইন ক্লাসে কে কে উপস্থিত আছে। আচ্ছা, তাহলে তোমাদের ইংরেজি ক্লাসে সকলকে স্বাগতম। তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমরা গত ক্লাসে দেখো, গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম লেট দিয়ে। হ্যাঁ, লেট দিয়ে পড়েছিলাম আর ডু নট দিয়ে পড়েছিলাম। আজকে দেখো লেট দিয়েই হবে, কিন্তু দেখো এটা একটু অন্যরকম আছে, নিয়মটা একটু ভিন্ন হবে। সেটা হচ্ছে দেখো কি, সেন্টেন্স লেট দিয়ে শুরু হলে এবং এরপর পার্সোনাল অবজেক্ট, যেমন দেখো এটা একটু খেয়াল রাখতে হবে। সেন্টেন্স লেট দিয়ে শুরু হবে, এর আগেটাই কি ছিল? যেমন আমি একটা উদাহরণ দিই। এর আগে ছিল যে হচ্ছে রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে। আমি একটা তোমাদের বইয়ের উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে একটা বাক্য দেওয়া থাকবে, কিন্তু সেটা লেট দিয়ে শুরু হবে না। আহ, সেটা হচ্ছে বুঝাবে যে তোমার একটা জিনিস করতে বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে কি হবে, একটা বাক্য লেট দিয়ে শুরু হবে। তো লেট দিয়ে শুরু হলে কি হবে, আর সেই ক্ষেত্রে কি কি জিনিসগুলো থাকলে আমাদের একটু কি চেঞ্জ হবে সেটা আমরা একটু খেয়াল করি। দেখো, আগে ছিল কোন একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে বলেছিলাম আদেশ, নিষেধ, অনুরোধ, নির্দেশ, এই চারটা জিনিস যখন বুঝাবে, কোনো কাউকে কোনো সাবজেক্ট উদ্দেশ্য না করে সাধারণত সেকেন্ড পার্সন উদ্দেশ্য করে বুঝায়, যেমন তুমি এই কাজটি করো, বা তাকে এই কাজটি করতে দাও, এই টাইপের বোঝায়। তো এরকম ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এটা চলতে আছে। হ্যাঁ, ধরো যে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু চলছে। এখন জাস্ট আমরা লেট ব্যবহার করব এবং কি কি সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, সেই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা বলি, সেটা হচ্ছে লেট দিয়ে শুরু হলে এবং এরপর পার্সোনাল অবজেক্ট। দেখো আমি কিন্তু বলে নিলাম এখানে কি পার্সোনাল অবজেক্ট কি কি আছে। দেখো, মি, মি, আজ, হিম, হার, ইউ, দেম। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এখন লেট দিয়ে যে উদাহরণটা তোমাদের দিচ্ছি, এটা একটু খাতায় নোট করে রাখতে হবে। এটা এরকম দিয়ে কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমাদের এখানে ইনস্টিটিউটের যে পরীক্ষা, ওই পরীক্ষাতেও আসে। আবার হচ্ছে ধরো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষায় দাও না কেন, সেটাতে কিন্তু এটা থেকে তোমাদের কিন্তু আসে। তো এটা কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমি একটু স্ট্রাকচারটা বলি। স্ট্রাকচারটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট সাবজেক্ট, মানে হচ্ছে যে অবজেক্টটা ছিল সেটা সাবজেক্ট হিসেবে বসবে, প্লাস হচ্ছে বি বসবে, প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, প্লাস হচ্ছে পার্সোনাল অবজেক্ট, মানে হচ্ছে যে সাবজেক্টটা ছিল সেটা বসবে। দেখো এখানে কিন্তু নাম আছে পার্সোনাল সাবজেক্ট, এবং পার্সোনাল সাবজেক্ট কি হবে, পার্সোনাল সাবজেক্ট থাকলে কিন্তু অবজেক্টটা চেঞ্জ হয় নাই। দেখো আগে যখন একটা উদাহরণ দিয়েছিলাম, ধরো একটা লিখেছিলাম এরকম, লেট লেট রাইট দ্য আর্টিকেল, তাহলে ওখানে ছিল লেট দ্য আর্টিকেল বি রিটেন, এরকম, ঠিক আছে, এরকম ছিল লেট দ্য রাইট বি রিটেন, এরকম একটা ছিল। কিন্তু এখানে কিন্তু দেখো কি আছে, মি। আমি এক্সাম্পলটা বলছি, এখানে হচ্ছে লেট মি রাইট দ্য আর্টিকেল। এখানে কিন্তু হবে কি, লেট, তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা যেখানে সাবজেক্ট হিসেবে বলবে, লেট দ্য আর্টিকেল, তারপরে বি ভার্ব হয়েছে বি, তারপরে হচ্ছে দেখো রাইটের জায়গায় যেহেতু পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, রিটেন হয়েছে বাই মি। এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি।
হ্যাঁ, আমাদের কিন্তু যখন এই টাইপের মি থাকবে তখন এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্য জায়গায় যদি দেখো লেট উই রাইট দ্য আর্টিকেল, এখানে হয়তো বা তোমরা ভাবতো যে আজ হতো, কিন্তু যেহেতু এখানে মি আছে মানে এগুলোকে বলা হয় পার্সোনাল অবজেক্ট। তারপরেটা দেখো, লেট হিম রাইট দ্য লেটার, এখানে কি হয়েছে, লেট দ্য লেটার বি রিটেন বাই হিম। দেখো, আমরা যখন কোনো একটা সেন্টেন্সে কি থাকে, যদি উই থাকে, তারপরে যদি সি থাকে, তারপরে যদি হি থাকে, তাহলে কিন্তু অবজেক্টটা যখন আমরা পরিবর্তন করি তখন কিন্তু কি হয়, বায়ের পরে কিন্তু উই থাকলে কি হয়, আজ হয়। হ্যাঁ, তারপরে যদি হি বা সি থাকে, হি বা সি থাকলে কিন্তু কি হয়, হার হয় অথবা হিম হয়। কিন্তু দেখো, এখানে সাবজেক্টটি শুরু হয়েছে হিম দিয়ে। হ্যাঁ, তাহলে এখানে কি কোনো পরিবর্তনের প্রয়োজন আছে? কোনো কিন্তু পরিবর্তনের প্রয়োজন নাই। আচ্ছা, আমি যে বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি প্রেজেন্টেশনটি কি দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ? যদি দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, জি স্যার দেখতে পাচ্ছি, বা প্রেজেন্টেশনটি শুনতে পাচ্ছি। তাহলে কি হয়, মাঝে মাঝে আমার এখানে ঠিক থাকে, আমার এখানে দেখা যায় যে হ্যাঁ প্রেজেন্টেশনটি চলছে, কিন্তু আসলে অনেক সময় এরকম হয় যে হ্যাঁ প্রেজেন্টেশনটি চলছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কি আমি মাঝে মাঝে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। তো অবশ্যই একটু কমেন্ট করবে আমি যখন জিজ্ঞেস করব যে প্রেজেন্টেশনটি দেখা যাচ্ছে কিনা। তো তোমরা কিন্তু কি অবশ্যই এই সময় কমেন্ট করবে যে জি স্যার, আমরা দেখতে পাচ্ছি বা আমাদের এখানে শোনা যাচ্ছে। আচ্ছা, লিখেছো জি ম্যাম দেখতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি, ধন্যবাদ নূরের আলো। তারপর হচ্ছে রাফি ভুইয়া লিখেছো ইয়েস স্যার। আচ্ছা, জি ম্যাম দেখতে পাচ্ছি আসমা আক্তার, আতিক মাহমুদ জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ, তোমরা এখানে পার্টিসিপেট করেছো, যে শুনতে পাচ্ছো। আচ্ছা, তাহলে আমরা পরের উদাহরণটাতে চলে যাই। লেট হিম, দেখো লেট হিম রাইট দ্য লেটার, এখানে হচ্ছে লেট দ্য লেটার বি রিটেন বাই হিম। এটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, আমার মনে হয় যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখো এখানে কোনো সাবজেক্ট অনুযায়ী আমাদের পার্সোনাল অবজেক্টটি পরিবর্তন করতে হবে না। অবজেক্ট যা থাকবে সেটাই হবে, মানে এটা খুবই সহজ। জাস্ট লেট থাকবে, লেটের জায়গায় লেটই হবে। যেমন আগের একটা সেন্টেন্স ছিল রাইট দ্য আর্টিকেল, কোনো লেট ছিল না। কিন্তু দেখো এখানে জাস্ট যদি আর্টিকেলটা আর মি এই দুটো জিনিস যদি পরিবর্তন করে দাও, আর যদি বি ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল দিয়ে দাও, তাহলে কিন্তু মানে শেষ। এটা কিন্তু মানে আলাদা আর কোনো, দেখো তোমাদের আলাদা আর কিন্তু মানে ইফোর্ট দিতে হচ্ছে না যে কি হবে এখানে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে উদাহরণটা বলি, সেটা দেখো নেভার দিয়ে আছে। নেভার দিয়ে যদি থাকে তাহলে নেভার দিয়ে থাকলে কি হবে, সেটা একটু দেখো। সেটা হচ্ছে নেভার দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে আমাদের, স্ট্রাকচারটা দেখি দেখো। লেট নট, আমি আচ্ছা তোমাদের এখানে আমি যে উদাহরণগুলো দিচ্ছি, তোমাদের বইও যদি বইও আছে, হ্যাঁ এগুলো বইও আছে হয়তো একটু অন্যভাবে, কিন্তু তোমরা আমি যেটা পড়াচ্ছি এটা একটু ফলো করবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যে লেটেস্ট যে রুল গুলো, এটা হচ্ছে লেটেস্ট রুল। তো তোমরা একটু ফলো করবে, কারণ দেখো তোমাদের কিন্তু বই অনুযায়ী আমি পড়াই, কিন্তু কি হয় কিছু জিনিস হয়তো বা আপডেটেড হয়ে আসে। তো তোমাদের বইটা কিন্তু অনেক পুরাতন। হ্যাঁ, কিন্তু কিছু নিয়ম কিন্তু কি হয় সময়ের সাথে কিন্তু পরিবর্তন হয়। তো আমি কিন্তু কি করতে পারতাম, আমি কিন্তু এর আগের ক্লাসটি যেভাবে হয়েছে ভিডিও, যে ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না বা যেগুলো একদম ফিক্স থাকবে যে এই ক্ষেত্রে কোনো প্রেজেন্টেশনের প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আমি লাইভ ভিডিওর মাধ্যমে ক্লাসগুলো নিব বইয়ের মাধ্যমে। যেমন কম্প্রিহেনশন, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, এগুলো যখন লিখতে হবে, এই কাজগুলো যখন হবে তখন, যদি এর ভেতর খুলে না যায়। আর যখন দেখো আমি কিন্তু প্রেজেন্টেশন যখনটা নেই, তখন কিন্তু নতুন কিছু অবশ্যই এখানে থাকে যা তোমাদের বইয়ের ভেতরে আছে। কিন্তু হ্যাঁ, বইয়ের ভিতরে হয়তো বা জিনিসটা আপডেট করা নেই, আগের জিনিসটাই রয়ে গেছে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু নোট করে নিবে। যেমন নেভার দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ক্ষেত্রে যে ডি নাম্বার উদাহরণটা আমি বলছি, এটা অবশ্যই তোমরা নোট করে নিবে। হ্যাঁ, এটার স্ট্রাকচারটা, এটা তোমরা অবশ্যই নোট করে নিবে, কারণ এটা কিন্তু একটু মানে অন্যরকম। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলি কি হবে যদি এরকম হয়। দেখো, নেভার, নেভার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কি হবে দেখো, তাহলে বাক্যটা শুরু হবে লেট নট দিয়ে।
যদি কোনো বাক্যের শুরুতে নেভার থাকে তাহলে সেই অ্যাক্টিভ বাক্যটাকে প্যাসিভ করার ক্ষেত্রে কি হবে, আমাদের লেট নট হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। তার মানে কি, যদি নেভার থাকে তাহলে কি হবে, লেট নট থাকবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে জাস্ট আমি আবার একটু মনে করিয়ে দিলাম যে নেভার থাকলে এভার লেট নট প্লাস এভার থাকবে। এই জিনিসটা আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, জাস্ট যেহেতু লেট দিয়ে উদাহরণটা পড়াচ্ছি, যাতে তোমরা ভুলে না যাও। যেহেতু গত ক্লাসে প্র্যাকটিস সেশন হয়েছে, সো অনেকেরই হয়তো এই নিয়মটা মনে থাকবে না, এই জন্য কিন্তু আমি এটা আবার বলছি। হ্যাঁ, এটা গত ক্লাসে আমি পড়িয়েছিলাম, আমি জাস্ট আবার বলছি। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো, লেট নট প্লাস অবজেক্ট সাবজেক্ট মানে অবজেক্টের সাবজেক্ট প্লাস এ ভার্ব বি। প্রথমে কি হয়, সাধারণত বি ভার্ব হয়, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়। কিন্তু এখানে কি হবে, এ ভার্ব বি, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটাতে কিন্তু কি হবে দেখো, এখানে কিন্তু কোনো অবজেক্ট হবে না, এখানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে কিন্তু ভার্বটা শেষ হয়ে যাবে। এখানে কোনো অবজেক্ট হবে না, ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে যে নেভার ডিসিভ এনিওয়ান। এখানে কি আছে, নেভার ডিসিভ এনিওয়ান। তাহলে এখানে কি হবে দেখো, লেট নট। আমি শুরুতেই বললাম যদি নেভার থাকে অবশ্যই তোমরা লেট নট দিয়ে শুরু করবে। লেট নট এনিওয়ান এভার বি ডিসিভড। আমি আবার বলছি কি হবে, লেট নট এনিওয়ান এভার বি ডিসিভড, এটা হবে। ঠিক আছে, তারপর উদাহরণটা দেখো, নেভার গো দেয়ার। তাহলে এখানে কি হবে, লেট নট দেয়ার এভার বি গন। হ্যাঁ, তারপরটা আছে হচ্ছে নেভার গো দেয়ার, এটা হবে লেট নট দেয়ার এভার বি গন, এটা হবে। আশা করি পূর্ববর্তী ক্লাসে যে রুলগুলো পড়িয়েছিলাম প্লাস এখন যেটা পড়াচ্ছি, এখানে একজন লিখেছো কত পেজ। আচ্ছা শোনো, বইয়ের অনুযায়ী যদি তোমরা দেখতে চাও তাহলে আমার এখানে যে বইটা আছে সেটাতে হচ্ছে 69 নাম্বার পেজ। কিন্তু আমি কিন্তু বলেছি যে বইয়ের যেটা আছে সেই সেটা অনুযায়ী হবে, প্লাস হচ্ছে কিছু জিনিস রুলটা আপডেটেড হবে, সেই আপডেটেড রুল অনুযায়ী কিন্তু এটা হবে। তো তোমরা যদি বই দেখতে চাও 69 নাম্বার পেজটা দেখতে পারো। আচ্ছা, তারপরে পরেরটাতে আমরা চলে যাই। পরেরটাতে দেখো, সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হলে এবং এরপর পার্সোনাল অবজেক্ট যেমন মি, আস, হিম, হার, ইউ, দেম এগুলো যদি থাকে, দেখো সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয়, দেখো, আর তারপরে যদি পার্সোনাল অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে কি হবে। আর আগেরটাতে একটু দেখো, সাবজেক্ট কি দিয়ে শুরু হয়েছিল, সাবজেক্ট শুরু হয়েছিল লেট দিয়ে। হ্যাঁ, লেট দিয়ে শুরু হয়ে যেটা হচ্ছে পার্সোনাল অবজেক্টিভ ছিল। আর এটাতে হচ্ছে দেখো, সাবজেক্ট শুরু হয়েছে হচ্ছে কি দিয়ে বলতো, সাবজেক্ট শুরু হয়েছে মেইন ভার্ব দিয়ে। আমি যখন তোমাদেরকে উদাহরণটা বলবো তাহলে কিন্তু দুইটার পার্থক্য তোমরা বুঝতে পারবে। আচ্ছা শোনো, এই শুরুতে যে উদাহরণগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলো কিন্তু খুব সহজ ছিল, ওগুলো পরীক্ষাতে আসে। কিন্তু আমি এখন যে ব্যতিক্রম নিয়মগুলো পড়াচ্ছি, যেমন লেট দিয়ে থাকলে কি হবে, বা নেভার হলে কি হবে, লেট নট থাকলে কি হবে, এগুলো কিন্তু একটু ভালো করে মেমোরাইজ করতে হবে। আমি কিন্তু খুব স্লো যাবো এখন। হ্যাঁ, আমি কিন্তু এরকম না যে স্লাইড শেষ করে দিলেই হলো, আমি কিন্তু এরকম কখনোই করি না, আমি খুব স্লো যাচ্ছি। তো তোমরা একটু মানে পার্থক্য করে করে মনে রাখবে, তাহলেই কিন্তু পরবর্তীতে আর ভুলবে না। কারণ এটা যখন আমার পড়ানো শেষ হয়ে যাবে, আমি কিন্তু ভয়েস চেঞ্জের উপর গত ক্লাসে যেরকম একটা প্র্যাকটিস সেশন নিয়েছি, আমি জাস্ট ভয়েস সেশনের উপর কিন্তু একটা প্র্যাকটিস সেশন নেব, যাতে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কোনো সমস্যা না হয়। হ্যাঁ, পরীক্ষায় যেন তোমরা যাই আসুক না কেন তোমরা অবশ্যই সঠিক জিনিসটা লিখে আসতে পারো। আচ্ছা, তাহলে এটা একটু বলে আমরা, স্ট্রাকচারটা কিরকম, লেট থাকবে, লেট প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস ফর। এখানে একটু খেয়াল রাখতে হবে, দেখো এখানে কি আছে, ফর বসে, ফর, এটা একটু নোট করে রাখবে। এটা কিন্তু একটু মানে অন্যগুলোর থেকে কিন্তু এটি একটু জটিল। ঠিক আছে, অন্যগুলোর থেকে কিন্তু এটা একটু জটিল। এটা একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে ফর জিনিসটা চলে এসেছে, তো এটা একটু খেয়াল রাখবে। প্লাস পার্সোনাল অবজেক্ট, আমি আবার বলছি প্লাস পার্সোনাল অবজেক্ট। এখন তোমরা দেখো উদাহরণটা দেখো, গিভ মি এ পেন্সিল, গিভ মি এ পেন্সিল, খেয়াল করে দেখো, গিভ মি এ পেন্সিল, এটার অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে হলে আমাদের কি হবে দেখো, লেট এ পেন্সিল বি গিভেন। দেখো লেট, প্রথমে কি হয়েছে, লেট হয়েছে,
তারপরে কি হয়েছে, অবজেক্ট হয়েছে, ডিরেক্ট অবজেক্ট যেটা এ পেন্সিল। তারপরে কি হয়েছে, তারপরে বি হয়েছে। তারপরে কি হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন হয়েছে। তারপরে কি হয়েছে, দেখো ফর। হ্যাঁ, ফরের পরে কি হয়েছে, ফরের পরে পার্সোনাল অবজেক্ট হয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আশা করি উদাহরণটা স্ট্রাকচারের সাথে মিলাতে পেরেছো। আচ্ছা, তারপর উদাহরণটা দেই, গিভ মি অ্যান ইরেজার। দেখো কি হয়েছে, লেট হবে, লেটের পরে কি হবে, লেটের পরে হবে অ্যান ইরেজার, অ্যান ইরেজারের পরে কি হবে, বি, তারপরে গিভেন, তারপরে ফর, তারপরে জাস্ট পার্সোনাল অবজেক্ট যেটা সেটা। এখন তোমরা খেয়াল করে দেখো, আহ এর আগের যেটা পড়িয়েছিলাম, মানে পূর্ববর্তী ক্লাসে, আজকের ক্লাস না, পূর্ববর্তী ক্লাসে যে রুল পড়িয়েছিলাম সেখানে কি ছিল বলতো। সেখানে যখন আমরা বলেছিলাম যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে যেটার অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে হলে লেট দিয়ে শুরু করতে হয়। দেখো এখানেও কিন্তু লেট দিয়ে অ্যাক্টিভ বাক্যটা সেন্টেন্সটা শুরু হয়নি, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। কিন্তু খেয়াল করে দেখো আগে যেরকম ছিল রাইট দ্য লেটার, রাইট দ্য লেটার, এখানে কি কোনো পার্সোনাল অবজেক্ট ছিল, যেমন মি, হিম, বা হচ্ছে হার, ইউ, দেম, এরকম কিন্তু কিছু ছিল না। জাস্ট গিভ এর পরে এখানে থাকতো গিভ এ পেন্সিল। ঠিক আছে, গিভ এ পেন্সিল কিন্তু থাকতো, এখানে কিন্তু কোনো মি থাকতো না আগের নিয়ম অনুযায়ী। কিন্তু দেখো এই নিয়মটাতে কি হয়েছে, পার্সোনাল অবজেক্ট চলে এসেছে মি। ঠিক আছে, সেই জন্য কিন্তু এখানে রুলটাও চেঞ্জ হবে। তো তোমরা অবশ্যই খেয়াল করবে যে আহ কোন একটা ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়েছে, পার্সোনাল লেট দিয়ে শুরু হয়েছে নাকি মূল ভার্বের সরাসরি চলে গিয়ে সেটা পার্সোনাল অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। মানে এই জিনিসটা কিন্তু একটু জাস্ট খেয়াল রাখার ব্যাপার। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি একটু মানে একটু বারবার বলছি যে এখানে কিন্তু ভুল হবে। আমি জানি প্র্যাকটিস সেশনেও যদি তোমাদের এরকম দেই এখানেও অনেক ভুল করবে তোমরা। তো সেই জন্য কিন্তু মানে আমি বারবার এই কথাটা বলছি যে অবশ্যই এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে যে কোথায় মি হবে আর কোথায় হচ্ছে ফর হবে। এই এই জিনিসটা কিন্তু আশা করি এতক্ষণ যে তিনটা নিয়ম তোমাদেরকে বললাম, তিনটা নিয়ম একটু তিন রকম, কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করে থাকো বা বইগুলো যদি পরবর্তীতে পড়ো আমার মনে হয় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমি একটা করি, এখানে তোমাদের যদি আমি একটা সেন্টেন্স দেই, আহ, তাহলে আশা করি আহ, তোমরা এটা একটু করে দিতে পারবে আমাকে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে ধরো এখন আমি যদি বলি প্লে ফুটবল, প্লে ফুটবল এট নুন, তাহলে কি হবে বলো তো। আমি কিন্তু এখানে এটা দেইনি, আমি যদি বলি প্লে ফুটবল এট নুন তাহলে কি হবে এখানে বলো তো, এটার প্যাসিভটা কি হবে, প্লে ফুটবল এট নুন। দেখি তো একটু, তোমরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করো তো, যদি এখানে আমি দিতাম এরকম যে প্লে ফুটবল এট নুন তাহলে কি হতো বলো তো। এটার যদি প্যাসিভ করতে হতো তাহলে কি হতো বলো তো, প্লে ফুটবল এট নুন। আচ্ছা, এখানে তোমরা কেউ কমেন্ট করছো না, তার মানে কি কেউ বুঝতে পারছো না, নাকি পূর্ববর্তী ক্লাসে যে পড়েছিলাম সেটা ভুলে গিয়েছো। আচ্ছা, আমি কিন্তু শুরুর উদাহরণটা যেটা সেটাই কিন্তু বলেছিলাম। পূর্ববর্তী ক্লাসের লেট দিয়ে যে শুরুর উদাহরণটা ছিল যেটা তোমাদের প্রথম উদাহরণ, সেটাই কিন্তু বলেছিলাম। আচ্ছা, একজন লিখেছো at noon be played for play ফুটবল। নো, নূরের আলো এটা হয়নি তো। আমি কি এখানে ফর কেন হবে, আমি কি এখানে বলেছিলাম প্লে মি বা প্লে ইউ এ ফুটবল, তাই কি বলেছিলাম, তাই কিন্তু বলিনি। একজন লিখেছো ডু নট, না ডু নট কেন হবে, এখানে কি ডু নট দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তা কিন্তু হয় না। আচ্ছা, একজন লিখেছো লেট ফুটবল বি প্লেড এট অন, গুড, আমেন আক্তার, আমেন আক্তার থ্যাংক ইউ। আমেন আক্তার এটা কারেক্ট হয়েছে, লেট ফুটবল বি প্লেড। আচ্ছা, এখানে তামান্না শেখ লিখেছো ফুটবল বি প্লেড অ্যাট নুন। নো, এটা না, তুমি হচ্ছে যে ভুল হয়েছে, একটু মনে করে দেখো কি বলেছিলাম আমি। একজন লিখেছো রাফি ভুইয়া লিখেছো ডু নট প্লে ফুটবল অ্যাট নুন। নো, আমি কি বাক্যটা ডু নট দিয়ে শুরু করেছিলাম, ডু নট দিয়ে শুরু করলে তো ডু নট কোনোদিনই হবে না, হতো লেট নট। হ্যাঁ, মোহাম্মদ আলিমুদ্দিন লিখেছো লেট ফুটবল বি প্লেড অ্যাট নুন, গুড, তোমারটা হয়েছে। মোশফেকা ইসলাম লিখেছো লেট ফুটবল বি প্লেড অ্যাট নুন। আচ্ছা, এখানে শুরু তো কমেন্ট করেছে আমেন আক্তার। আমেন আক্তার, আমেন আক্তার অবশ্যই এটার এই পারফরমেন্সটা ভালো হয়েছে, সে কিন্তু আমি পরীক্ষায় কিন্তু এটা খেয়াল রাখবো আমেন আক্তারের কথা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আর এইচ আফিফ লিখেছো লেট দা ফুটবল বি প্লেড এট নুন। হ্যাঁ, এটাও হয়েছে। সে যে লেট দা ফুটবল দিয়েছে এটাও কিন্তু হয়েছে। হ্যাঁ,
লেট ফুটবল বি প্লেড দুটোই হয়েছে। তাহলে কার কারটা হয়েছে বলি। সেটা হচ্ছে মোশফেকা ইসলাম, আর এইচ আফিফ, উর্মি আক্তার, জুবাইর আহমেদ, সৌরভ, তারপরে আশরিফা জাহান, তারপরে হচ্ছে সাবিকুন নাহার মিম। তোমাদের সকলেরটাই হয়েছে, তোমাদের সকলকে ধন্যবাদ। আর যাদের হয়নি সমস্যা নেই, তোমরা হচ্ছে পরবর্তীতে খেয়াল করে দেখবে, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো, আমি কিন্তু সেই জন্যই বলেছি, অলরেডি কিন্তু পুরোটা ভয়েস পড়ানো শেষ হয়নি। তাতেই কিন্তু কি তোমরা কিন্তু অলরেডি অনেকে একটু ভুল করে ফেলেছো। কেউ লেট নট দিয়েছো, কেউ ডু নট দিয়েছো, কেউ আবার হচ্ছে এট নুন দিয়ে শুরু করেছো। তো যাই হোক, যারা এখানে পার্টিসিপেট করলে তাদের কিন্তু কি একটা প্র্যাকটিস হয়ে গেল। হ্যাঁ, তাদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে গেল। আশা করি আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, পরের প্রেজেন্টেশনে যাই। আচ্ছা, পরের প্রেজেন্টেশনটা একটু খেয়াল রাখতে হবে। এটা একটু মানে দেখে মনে হচ্ছে যে একটু অনেক বড়, তাই না? মানে একটু তোমাদের একটু দিক দেখে মনে হতে পারে একটু ঝামেলার, কিন্তু মোটেও না। পরের রুলটা হচ্ছে, আমি প্রথমে কি বলেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স এতদিন। আহ আচ্ছা, জুবাইর আহমেদ সৌরভ লিখেছো। জি ম্যাম, প্র্যাকটিস করলেই পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। কারণ এরকম কঠিন কিছু বইয়ে নেই, বা এরকম কঠিন কিছু কিন্তু আমি পড়াচ্ছি না। আমি যতটা পারছি সহজ করে পড়াচ্ছি, যাতে তোমরা আমি যে জিনিসটা পড়াচ্ছি তার সাথে সাথে যেতে পারো। হ্যাঁ, তো এই জন্য কিন্তু শুধু বই আমি ব্যবহার করছি না, আমি একটু বাইরে থেকে উদাহরণ দিচ্ছি, বাইরে থেকে রুল পড়াচ্ছি, যাতে পরীক্ষায় কোনো সমস্যা না হয়। আচ্ছা, আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলি। সেটা হচ্ছে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলেছিলাম আদেশ, নিষেধ, অনুরোধ, নির্দেশ। চারটা জিনিস। যে কোনো একটা বাক্য যখন আদেশ বোঝাবে, কিন্তু মূল আমাদের নাউনটা যখন উজ্জ্ব থাকবে, যেমন আই বা পার্সনটা যখন উজ্জ্ব থাকবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। হ্যাঁ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক দিয়ে যখন কোনো বাক্যটা হবে, সেটার এটাকে কি হবে, দেখো এটার হচ্ছে সেন্টেন্সটা কিভাবে পরিবর্তন হবে, সেটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। প্রশ্নবোধক যদি থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে করতে হলে কিভাবে করতে হবে, আমাদের জাস্ট একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রথমে আমাদের কি করতে হবে বলে নিই। কোনো একটা প্রশ্নবোধক বাক্য যদি থাকে, আচ্ছা, একজন লিখেছো আজকের স্লাইড গুলোর লেখা খুব ছোট ছোট লাগছে। না, আজকের স্লাইড গুলোর লেখা ছোট লাগছে না। এটা হচ্ছে আমি এই স্লাইডটাতে কি করেছি, এই স্লাইডটাতে আমি দুইটা রুল একসাথে দিয়েছি, জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য। তো সেই জন্য হচ্ছে তোমাদের মনে হচ্ছে একটু ছোট। তো আমি তো সব বলে দিয়েছি। তোমাদের ওইভাবে দেখারও কিন্তু প্রয়োজন নেই। আমি যা বলে দিচ্ছি, যা পড়াচ্ছি তা কিন্তু বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতেও পারছো। হ্যাঁ, এটা থেকে ঠিক হয়ে গেছে। দেখো, এটা থেকে কিন্তু স্লাইড বেশ বড়। আশা করি তোমরা লেখা দেখতে পারছো। আচ্ছা, আমি ইন্টারোগেটিভটা বলি। ধরো তোমাদের একটা প্রশ্ন আসলো, তোমার নাম কি, বা তুমি কি খেয়েছো? তাহলে এরকম প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে কোনো একটা বাক্য যদি প্রশ্ন দিয়ে শুরু হয়, তাহলে সেটাকে আমাদের নর্মাল ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা নর্মাল যে বাক্য, সেটাতে আমাদের একটু পরিবর্তন করতে হবে। যেমন, তুমি কি ভাত খাচ্ছো? তাহলে এটা এরকম হবে যে প্রশ্ন করা বুঝিয়েছে, তুমি ভাত খাচ্ছো, তার সাথে কি হয়েছে, কি, মানে কি একটা যুক্ত হয়েছে, প্রশ্নবোধক একটা কোন একটা ওয়ার্ড যুক্ত হয়েছে, কি। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে হচ্ছে এটার আবার প্যাসিভ করতে হবে। ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যখন তুমি প্যাসিভ করবে, তাহলে কিন্তু তোমাদের ইন্টারোগেটিভটা আর ইন্টারোগেটিভ লাগবে না, এটা কিন্তু সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু ওটা কিন্তু সহজ হয়ে যাবে। তোমরা যদি প্রথমেই ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্যটাকে যদি প্রথমেই তোমরা প্যাসিভ করতে যাও, তাহলে হয়তো একটু ঝামেলা মনে হবে। সেজন্য কিন্তু প্রশ্নবোধক বাক্যটাকে প্রথমে তোমরা আগে নর্মাল যে সেন্টেন্সটা সেটাতে পরিবর্তন করবা। আমি একটা উদাহরণ দিয়ে দিব, ইনশাল্লাহ। উদাহরণ দিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে যে কি বলেছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন রুলটা করি। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়, প্লাস পরিবর্তিত অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ফর্মে নেওয়া হয়, প্লাস পরিবর্তিত প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বকে সেন্টেন্সের শুরুতে বসানো হয়, প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? দেখো,
এখানে কি সাবজেক্টের অবজেক্ট প্লাস কি অবজেক্টের সাবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, মানে এই প্রশ্নবোধক চিহ্ন এই অনুসারে কিন্তু আমাদের করতে হবে। আর তোমাদের বইয়ে দেখো কি আছে, তোমাদের বইয়ে ওইভাবে আছে। তোমাদের বইয়ে দেখো আছে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে, যেটা আমি বলেছিলাম। পরবর্তীতে অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে, যেখানে এখানে বলেছে। এবার দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো সেটা কি কি করতে হবে, সেন্টেন্সটিকে ভয়েসের অক্সিলারি ভার্বটিকে প্রথমে বসাতে হবে, প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, ঠিক আছে? আচ্ছা, এটা যখন তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলা হবে, তখন আর কি তোমরা আশা করি বুঝতে পারবে যে কি হয়েছে। হুম, দেখো এখানে তোমাদের বইয়ের উদাহরণটাই আমি দিচ্ছি। প্রথমে আছে হ্যাভ ইউ ইটেন রাইস। তোমাদের বইয়েরটা একটু বলছি, দেখো হ্যাভ ইউ ইটেন রাইস। তাহলে আমার এটা পরে বলবো, আগে তোমাদের বইয়েরটা বলছি। হুম, বইটা দেখো আছে হ্যাভ ইউ ইটেন রাইস, এটার প্যাসিভটা কি, মানে জাস্ট আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতাম, মানে প্রশ্নটাকে বাদ দিয়ে আমরা জাস্ট নর্মাল একটা সেন্টেন্স করে ফেললাম। তাহলে কি হবে, ইউ হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, মানে তুমি ভাত খেয়েছো। প্রথমে বলছে তুমি কি ভাত খেয়েছো, তারপরে বলছে কি ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। দেখো এটা কিন্তু কি, এটা কিন্তু প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। হ্যাঁ, এখানে কিন্তু তিনটা সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেহেতু হ্যাভ চলে এসেছে। দেখো এবার ইউ হ্যাভ ইটেন রাইসটাকে আমরা কি করব, এটাকে আবার ইন্টারোগেটিভ প্যাসিভে পরিণত করব। তাহলে এখন কি হবে, ইউ হ্যাভ ইটেন রাইস এটাকে কি করব, প্রদত্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় হ্যাজ প্রথম বসাতে হবে, ঠিক আছে? এখানে দেখো তোমাদের এখানে কি বলেছে, তোমাদের এখানে বলেছে হ্যাজ প্রথম বসাতে হবে। এখন তোমরা ভাবতে পারো যে এখানে হ্যাজ হবে কেন, হ্যাজ কিন্তু কেন হবে বলো তো? এটা হচ্ছে যখন সাবজেক্টটা হচ্ছে রাইস, যখন সাবজেক্টটা হচ্ছে রাইস, সাবজেক্টটা ইউ না, সেই ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাজ হবে, হ্যাভের জায়গায় কিন্তু হ্যাজ হবে, ঠিক আছে? তখন কিন্তু ইউ ধরে করা যাবে না, তখন আমাদের সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা ধরে কিন্তু তোমাদেরকে এখানে আমাদের বসাতে হবে। আহ, এটা হচ্ছে তোমাদের কাছে একটু মনে মানে জটিল মনে হতে পারে, কিন্তু একটু জটিল মনে হওয়ার কিছু নেই, আমি আবার বলে দিব, সমস্যা নাই। দেখো প্রথমে বলেছিলাম হ্যাভ ইউ ইটেন রাইস, এটাকে জাস্ট আমরা প্যাসিভ অ্যাসার্টিভ যে প্যাসিভটা সেটাতে পরিণত করলাম, ইউ হ্যাভ ইটেন রাইস। দেখো এখানে কিন্তু কোনো বাই ইউজ করিনি, হ্যাঁ এখানে কিন্তু বাই ইউজ করিনি, যদি বাই থাকে বাই দিয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আচ্ছা, তারপরে যখন এই জিনিসটাকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করলাম, তখন দেখো হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। এখন তোমরা ভাবতে পারো এখানে হ্যাভ এর জায়গায় হ্যাজ হয়েছে কেন, আমি আবার বলছি। যখন সাবজেক্টটা রাইস, এখানে রাইসটা কি ছিল, দেখো ইউ হ্যাভ ইটেন রাইস, রাইসটা কিন্তু এখানে অবজেক্ট ছিল। যখন রাইসটা সাবজেক্ট হিসেবে পরিবর্তিত হয়েছে, তখন কিন্তু কি, যখন অক্সিলারি ভার্বটা হবে রাইসের সামনে, এই অক্সিলারি ভার্বটা কি ইউ হিসেবে হবে না রাইস হিসেবে হবে বলো তো? রাইসটা কিন্তু এখানে নামবাচক, মানে হচ্ছে কি, এটা কিন্তু সাবজেক্টটা কিন্তু থার্ড পার্সন হিসেবে আছে। তো থার্ড পার্সন যাই থাকুক না কিন্তু তার আগে কিন্তু হ্যাজ হবে। হ্যাঁ, এখানে কিন্তু হ্যাঁ, এখানে একজন লিখেছে সাবজেক্ট সিঙ্গুলার তাই হ্যাজ, হ্যাঁ সাবজেক্ট সিঙ্গুলার তাই হ্যাজ, বা থার্ড পার্সন সেটাও হিসেবে হইতে পারে, নামবাচক বিশেষ্য যেটা আমরা বলি, ঠিক আছে? সেই ক্ষেত্রেও কিন্তু এটা হ্যাজ হবে। এখানে কিন্তু কি ফার্স্ট পার্সন আই বা উই টাইপের কিছু নেই, যে কারণে এখানে হ্যাভ হবে, বা ইউ টাইপেরও কিছু নেই সেকেন্ড পার্সন। তো যাই হোক, তোমরা যেভাবেই ধরে নাও কেন এখানে হ্যাজ হয়েছে, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। আচ্ছা, এবার আমি একটু আমার উদাহরণটা চলে যাই। তোমাদের এখানে আরেকটা উদাহরণ আছে, এটা একটু খেয়াল করো। হ্যাজ রাইন বি ইটেন বাই ইউ, মিফতাহুল মিম। আচ্ছা তুমি লিখেছো, ধন্যবাদ। এটা এটা বইয়ের অনুযায়ী পড়াচ্ছি। আচ্ছা, এবার তোমরা একটু দেখো, আমি প্রেজেন্টেশনের যে ভাগ সেন্টেন্সটা বলেছি, এখানে দেখো কি আছে, হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল। দেখো তুমি কি আর্টিকেলটি লিখেছো, হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল। আচ্ছা, এটা নর্মাল সেন্টেন্সটা কি হবে, ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল। আমি কিন্তু বলেছি যে এটাকে তোমরা প্যাসিভ হিসেবে ধরবে না, আহ, এটাকে তোমরা অ্যাসার্টিভ হিসেবে ধরবে। কি হবে, তুমি হ্যাভ ইউটাকে জাস্ট হচ্ছে নর্মাল প্রশ্নবোধকে যদি নিয়ে আসো,
তাহলে হবে যে ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল। হ্যাঁ, ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল হবে। তারপরে কি হবে দেখো, তারপরে হচ্ছে এটার আবার যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি প্রশ্নবোধকটাকে যখন আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলাম, তখন এটার আবার কি হবে, এটার আবার হচ্ছে প্যাসিভ হবে। এই প্যাসিভটা থেকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। দেখো এটা হবে দ্য আর্টিকেল, মানে হচ্ছে অবজেক্ট। দ্য আর্টিকেল হ্যাজ বিন রিটেন বাই ইউ। দ্য আর্টিকেল হ্যাজ বিন রিটেন বাই ইউ। ঠিক আছে, এখানে কিন্তু কি হয়েছে, দ্য আর্টিকেল হ্যাজ বিন রিটেন বাই ইউ, এটা হয়েছে। হ্যাঁ, তাহলে কি এটার এটার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে বলতো? এটা যদি এরকম আসে পরীক্ষায়, এটার ইন্টারোগেটিভ প্যাসিভটা কি হবে, তোমাদের কমেন্ট আশা করবো। আচ্ছা, একজন লিখেছো, আমিন আক্তার লিখেছো, হ্যাজ দ্য আর্টিকেল হ্যাজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই ইউ। আচ্ছা, আমিন আক্তার লিখেছো, হ্যাঁ। আমিনা আক্তার যা লিখেছো এটা আরো আরো কেউ লেখো। আর এখানে শুধুমাত্র আমিনা আক্তার লিখেছে, আরো কেউ লেখো। হ্যাঁ, আমিনা আক্তারটা কিন্তু সঠিক হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু ওই পূর্বের নিয়মটাই, হ্যাজ তারপরে হচ্ছে রাইসের জায়গায় হয়েছে দ্য আর্টিকেল। যেহেতু আর্টিকেল হচ্ছে থার্ড পারসন বা সিঙ্গুলার সাবজেক্ট, সেই ক্ষেত্রে এখানে হ্যাজ হয়েছে। তারপরে বি ভার্বের জন্য বিন হয়েছে। তারপরে পার্টিসিপল যেহেতু আছে এখানে রিটেন হয়েছে, আর বাই ইউ। ঠিক আছে, এখানে আমিন আক্তার তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে মোকাররম হোসেন শিকদার, হ্যাজ দ্য আর্টিকেল বি রিটেন বাই ইউ। আচ্ছা, তুমিও কমেন্ট করেছো, তোমাকেও ধন্যবাদ। হুম। আচ্ছা আচ্ছা, তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের সকলকে ধন্যবাদ। এরপরে হ্যাজ দ্য আর্টিকেল বিন রিটেন। আচ্ছা, আনিসা রহমান লিখেছো হ্যাজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই, কে দিবে? বাই হবে তো, বাই ইউ। হ্যাঁ, প্লাস হচ্ছে প্রশ্নবোধক না দিলে কিন্তু পুরো সেন্টেন্সটাই কাটা যাবে। এটা কিন্তু আমি শুরুতেই বলছি, যেহেতু বি ভার্ব আমাদের সামনে চলে এসেছে, তো এটাতে কি হবে, এটাতে কিন্তু প্রশ্নবোধক চলে আসবে। প্রশ্ন তুমি পুরো বাক্যটা করলা, হ্যাজও দিলা, তারপর হচ্ছে ধরো বাইও দিলা, তারপরে হচ্ছে বি ভার্বও দিলা, তারপরে হচ্ছে সবই দিলা, পাস্ট পার্টিসিপলও দিলা, সব দিছো, কিন্তু লাস্টের সাবজেক্ট দাওনি, কি বলে, প্রশ্নবোধক চিহ্ন দাওনি। তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। যেমন হেলেন আক্তার, হ্যাজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই ইউ, এখানে সবাই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে। তারপর হচ্ছে জোবায়ের আহমেদ সৌরভ হয়েছে, হুম, উর্মি আক্তার, হ্যাজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই ইউ। আচ্ছা, তার মানে আমি যে উদাহরণটা দিয়েছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমি আরেকটা বলি, আরেকটা সেন্টেন্স বলি, দেখো এটাকে তোমরা একটু করতে পারো কিনা দেখো তো। আর ইউ রাইটিং দ্য আর্টিকেল? আমি আবার বলছি, আর ইউ রাইটিং দ্য আর্টিকেল? এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ ইন্টারোগেটিভ। এখন এটাকে অ্যাসার্টিভ করতে কি হবে? আর ইউ রাইটিং দ্য আর্টিকেল? ইউ আর রাইটিং দ্য আর্টিকেল। হুম, জাস্ট আরটাকে ইউ এর পরে নিয়ে আসবে, ইউ আর রাইটিং দ্য আর্টিকেল। এখন এই অ্যাসেপ্টিভটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে বলতো? দা আর্টিকেল অবজেক্ট, ঠিক আছে, দা আর্টিকেল সামনে চলে আসলো, তারপরে কি ইজ বিং। দেখো এখানে আর্টিকেলটা যেহেতু থার্ড পারসন বা সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু এটার পরে কি আর কোনো দিনই হবে না। এখানে আর্টিকেলের পরে কি হয়েছে দেখো, ইজ বিং রিটেন বাই ইউ। হুম, এটার প্যাসিভ ফর্মটা হবে ইজ বিং রিটেন বাই ইউ। এখন এটাকে তোমরা ইন্টারোগেটিভ করো তো, আমি স্লাইডটা একটু সরিয়ে দিচ্ছি। এখানে এইটাকে তোমরা ইন্টারোগেটিভ করো, আমি যে বাক্যটা বললাম। আচ্ছা, এখানে একজন লিখেছো দ্য আর্টিকেল ইজ বিং রিটেন বাই ইউ। এটা তো তোমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে করলে, কিন্তু এটাকে আমি ইন্টারোগেটিভ করতে বলেছি। আচ্ছা, আমেন আক্তার লিখেছো ইজ দ্য আর্টিকেল বিং রিটেন বাই ইউ। হ্যাঁ, ধন্যবাদ। হুম, আমেন আক্তারের পারফরমেন্স ভালো, সে ভয়েসটা খুব সুন্দর ধরতে পারছে। তারপর হচ্ছে মোকাররম হোসেন শিকদার, ইজ দ্য আর্টিকেল ইজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই ইউ। আচ্ছা, হুম, ইজ দ্য আর্টিকেল
এখানে কি বিন হবে? ইজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই ইউ? এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বিং হবে না, এখানে কিন্তু দেখো ইজ বিং, বি এর সাথে আইএনজি আছে, এটা কিন্তু কি, এটা কিন্তু কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস আছে। আচ্ছা, সৌরভ কুমার মল্লিক লিখেছো ইজ দ্য আর্টিকেল বিং রিটেন বাই ইউ? হ্যাঁ, গুড। তারপর হচ্ছে মিফতাহুল মিম, ইজ দ্য আর্টিকেল বিং রিটেন বাই ইউ? হ্যাঁ, ধন্যবাদ। তারপরে জুবাইর আহমেদ সৌরভ লিখেছো বিং হবে, বিই আইএনজি, বিইআইএনজি হবে। হ্যাঁ, বি ভার্বের সাথে আইএনজি, কারণ এটা হচ্ছে দেখো ইজ বিং মানে হচ্ছে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ছিল, কন্টিনিউয়াস টেন্সে যেহেতু ছিল এখানে কিন্তু বিং হবে, বিং বিং। হুম। আচ্ছা, মুকাররম হোসেন শিকদার লিখেছো আচ্ছা বিং হবে। হ্যাঁ, সমস্যা নাই, বুঝতে পারলেই হলো, সেটা হচ্ছে পরে হোক আর আগে হোক। হ্যাঁ, মোহাম্মদ আলিমুদ্দিন লিখেছো ইজ দ্য আর্টিকেল বিং রিটেন বাই ইউ? মোহাম্মদ সুদীপ হোসেন লিখেছো ইজ দ্য আর্টিকেল, ইজ বিং হবে না, ইজ দ্য আর্টিকেল বিং হবে। ইজ তো কখনো দুইবার হবে না। ইজ যদি তোমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করো তারপরে স্টার হবে না। ইজ দ্য আর্টিকেল বিং রিটেন বাই ইউ। হুম। আচ্ছা, আনিসা রহমান ইজ দ্য আর্টিকেল বিং রিটেন বাই ইউ, প্রশ্নবোধক দিতে হবে। আম, আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ইনশাল্লাহ তোমরা সবাই পারবে। একটু প্রথমে হয়তো বা তোমাদেরকে ঝামেলা মনে হচ্ছিল, কিন্তু আমার মনে হয় এখন আমি ভালো করে বোঝানোর পর তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি শুরু থেকে আজকের রুল গুলা যেহেতু একটু একটু অন্যরকম, তো তোমাদের যে রুল গুলো পড়াচ্ছি তোমরা কি সবাই বুঝতে পারছো? তোমরা যদি বুঝতে পেরে থাকো, মানে এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়িয়েছি, হুম, বইয়ের উদাহরণ বা প্রেজেন্টেশনের যে উদাহরণ, তোমরা যদি বুঝতে পেরে থাকো একটু কমেন্ট করবে যে জি স্যার বুঝতে পেরেছি, এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম বুঝতে পেরেছি। তোমরা একটু কমেন্ট করবে, হ্যাঁ। আচ্ছা, এখানে লিখেছে উর্মি আক্তার, বুঝতে পেরেছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। তার মানে ধরে নিলাম যে কয়েকজন লিখেছো বুঝতে পারছি, তার মানে হ্যাঁ, ধরে নিলাম বুঝতে পারছো। তাহলে ভয়েস নিয়ে তোমাদের যে ভীতি ছিল, অনেকে কিন্তু প্রথম ক্লাসে কমেন্ট করেছিল আমি ভয়েস বুঝতে পারি না, ভয়েস বুঝি না। তো যারা কমেন্ট করেছিল আশা করি ভীতিটা একটু হলেও দূর হয়েছে না, যে পরীক্ষায় আসলে অবশ্যই ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো এবং পারবো। হুম। আশা করি পরীক্ষায় যে তোমাদের আসবে এর মধ্যে থেকে যদি আসে, আমার মনে হয় অবশ্যই তোমরা পারবে। হুম। ভয়েস নিয়ে যে ভীতিটা থাকে, যে ভয়েস চেঞ্জ। জি স্যার, আজকে অনেক ভালো লাগছে ক্লাসটা। আচ্ছা, কেন আগের ক্লাস কি ভালো লাগেনি? রাফি ভুইয়া লিখেছে জি স্যার, আজকে অনেক ভালো লাগছে ক্লাসটা। আমি তো মনে হয় প্রতি ক্লাসে সহজ করে পড়াই। আজকে ভালো লাগছে কেন? আগের ক্লাসগুলো কি ভালো লাগেনি? আমার তো মনে হয় যে প্রতিটা ক্লাসই সহজ করে পড়াই। আচ্ছা, এখানে লিখেছো ইনশাল্লাহ পারবো। আম, তারপরে সবাই লিখছো যে জি ম্যাম, জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ যেহেতু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমি তাহলে কি, আমি তাহলে এখন পরের রুলটাতে চলে যাই। হুম। আমি তাহলে এখন পরের রুলটা দিয়ে চলে যাই। তার মানে আমাদের হচ্ছে ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, দুই রকমের রুল কিন্তু হয়ে গেল। এখন ইন্টারোগেটিভ মানে হচ্ছে উম আহ, আচ্ছা জি ম্যাম, সব ক্লাসে ভালো লাগে। আচ্ছা, এখন ইন্টারোগেটিভে কিন্তু কি, ইন্টারোগেটিভের একটা রুল আমি পড়ালাম, যে হচ্ছে যদি বি ভার্ব দিয়ে থাকে সেই ক্ষেত্রে কি হবে, বি ভার্ব সামনে দিয়ে যদি প্রশ্নবোধক থাকে সেই ক্ষেত্রে কি হবে। এখন আমি হু দিয়ে থাকলে কি হবে এটা একটু পড়াবো। তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের বইয়ে কিন্তু 2 নাম্বার রুল যেটা, সেটা কিন্তু আছে যে হু দিয়ে থাকলে কি হবে। হ্যাঁ, একটু বলি, হু দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ক্ষেত্রে, একটু খেয়াল করো, হু দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে। দেখো, হু প্রথমে খেয়াল রাখতে হবে, হু যেহেতু আছে, হু এর পরিবর্তে আমাদের কি হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, হু এর পরিবর্তে কি হবে। দেখো, হু এর পরিবর্তে বাই হুম, হু এর পরিবর্তে কি হবে, হু এর পরিবর্তে হবে বাই হুম, প্লাস হচ্ছে টেন্স, প্লাস পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, যেমন পার্সন অনুসারে কি, আয়ের পরে কি হবে, আয়ের পরে নিশ্চয়ই হচ্ছে এম হবে, আয়ের পরে নিশ্চয়ই আয়ের পরে আর হবে না, বা আই ইজ হবে না।
তারপরে হচ্ছে ইউ এর পরে কি হবে? ইউ আর। ইউ এর পরে নিশ্চয়ই ইজ হবে না বা ইউ এম হবে না। তারপরে হচ্ছে হির পরে কি হবে? হি হ্যাজ। মানে এরকম আর কি। বা ধরো যে আর্টিকেল থাকবে, দ্য আর্টিকেল ইজ। মানে এরকম যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা হবে, আহ, সেই অক্সিলারি ভার্বটা কি হবে সেটা। আচ্ছা, একজন লিখেছে, ম্যাম সব থেকে ভালো লাগে এই ক্লাস কারণ আপনি আমাদের সব কমেন্ট পড়েন। আচ্ছা, সব কমেন্ট পড়ি হচ্ছে জাস্ট তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য। প্লাস যদি তোমরা কেউ ভুল করো এটা বলে দেই যাতে পরবর্তীতে ভুল না হয়। হ্যাঁ, আর হচ্ছে সব কমেন্ট পড়া, আসলে সব কমেন্ট পড়তে পারিও না, সব কমেন্ট পড়ার চেষ্টা করি। এবার কোনো যদি সমস্যা থাকে হয়তো বা এই ক্লাসে আমি সমাধান করে দিতে পারি না, পরবর্তী ক্লাসে কিন্তু আমি বলে দেই যে এর এই সমস্যাটা ছিল। হুম। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে প্লাস কোনো সময় কোনো সময় টেন্স অনুযায়ী বি, বিং অথবা বিন ব্যবহৃত হয়। দেখো, এটা কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে কি বলা হয়েছে। তোমরা আর্টিকেলে কিন্তু অনেকে বিং আর বিন, মানে হচ্ছে বিই আই এন জি প্লাস বি ডবল ই এন, এটার মধ্যে কিন্তু একটু গোলমাল করে ফেলেছিলে। তো এখানেও কিন্তু একটু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বি হবে, অথবা বিং হবে অথবা বিন হবে। হ্যাঁ, এটা ব্যবহৃত হয় প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে, তারপরে দেখো বাই হুম ইনস্টিড অফ হু, মানে হচ্ছে হু এর পরিবর্তে হুম হয়েছে, প্লাস অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স এন্ড পার্সন, মানে টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হয়েছে। যেমন টেন্সটা কি আছে, টেন্সটা যদি ফিউচার টেন্স থাকে, যেমন যেখানে উইল হবে, ওখানে যদি তোমরা এম দিয়ে দাও বা ওখানে যদি উইল না দিয়ে যদি হ্যাভ দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। সো অক্সিলারি ভার্বটা কিন্তু টেন্স এবং পার্সন অনুযায়ী কিন্তু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, প্লাস হচ্ছে অবজেক্টের সাবজেক্ট হবে, প্লাস সামটাইমস, মানে কিছু কিছু সময় হবে বি, বিং অথবা বিন। কিছু কিছু সময় কি হবে? বি, বিং অথবা বিন হবে ইজ ইউজড অ্যাকর্ডিং টু টেন্স। এটা কিন্তু কি টেন্স অনুযায়ী ব্যবহৃত হবে। হুম। আমি কিন্তু পূর্বেও বাংলায় বললাম, এখন আবার একটু ইংরেজিতে যেহেতু আছে ইংরেজিতে বলে দিলাম। প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা কমন প্রত্যেক ভার্বে কিন্তু কমন পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এবার দেখো তোমাদের একটা উদাহরণ দিই। হু ইজ রাইটিং দ্য পোয়েম। হু ইজ রাইটিং দ্য পোয়েম, তাহলে এটার প্যাসিভ কি হবে বলো তো? এই দেখো এখানে কিন্তু একটা জিনিস আছে, এখানে কিন্তু বাইটা কিন্তু কি হয়, আমরা বাইটা সাধারণত পরের একদম লাস্টে গিয়ে অবজেক্টের আগে দিয়ে দিই। হুম। কিন্তু এখানে বাইটা করে হয়েছে বাই হুম। বাই হুম ইজ দ্য পোয়েম বিং রিটেন। আচ্ছা, সৌরভ কুমার মল্লিক, ধন্যবাদ। ও সবার শুরুতে কমেন্ট করেছে, যদিও আমি প্রেজেন্টেশনের মধ্যে উত্তরটি দিয়ে দিয়েছি, তারপরে তাকে ধন্যবাদ কারণ সে কিন্তু ধরলাম বুঝেই সবার আগে কিন্তু কমেন্ট করেছে। হু ইজ রাইটিং দা পয়েম, তাহলে কি হবে? রুল অনুযায়ী প্রথমে হু এর পরিবর্তে হবে বাই হুম। হ্যাঁ, তারপর টেন্স এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব। তাহলে কি টেন্স হু, মানে কে। তাহলে যেহেতু দা পয়েম আছে, পয়েম, পয়েম যেহেতু একটা কি সিঙ্গুলার সাবজেক্ট প্লাস হচ্ছে কি পার্সন হচ্ছে যে থার্ড পার্সন, সেই জন্য কিন্তু কি এখানে ইজ হবে। বাই হুম ইজ দা পয়েম, তারপর কি বলেছিলাম দেখো, বি, বিং আর হচ্ছে বিন। এটা যেহেতু ইজ রাইটিং, এটা হচ্ছে কি আছে বলতো, এটা কিন্তু ইজ রাইটিং হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ছিল। সো এখানে কিন্তু বি আর বিন এর পরিবর্তে কিন্তু বিং হবে বিং, বিং রিটেন। ঠিক আছে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তোমরা কি এতক্ষণ আমি যে হোমটা দিয়ে বললাম তোমরা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু সহজ। হ্যাঁ, এটা দেখো, এটা যেমন এর আগে কি ছিল, এর আগে প্রথমে ছিল প্রশ্নবোধক থাকবে অ্যাক্টিভ, ওটাকে কি করতে হবে? অ্যাসার্টিভ এ করতে হবে। অ্যাসার্টিভ থেকে তারপরে কি করতে হবে? অ্যাসার্টিভ থেকে সেটাকে আবার প্যাসিভে করতে হবে। প্যাসিভ থেকে তারপর আবার কি করতে হবে? ওইটাকে আবার মানে প্রশ্নবোধক দিতে হবে। কিন্তু এটাতে কিন্তু খুব সহজ। এখানে যা শুধু খেয়াল রাখবে হু আছে কিনা। যদি হু থাকে জাস্ট শুরুতে একটা বাই লাগাই দিবা। বাই হোম গেল, তোমাদের একটা কাজ হয়ে গেল। তারপর কি হবে? তারপর ইজ।
হ্যাঁ, অক্সিলারি ভার্বটা সেন্টেন্স অনুযায়ী প্লাস সাবজেক্ট অনুযায়ী প্লাস টেন্স অনুযায়ী ইজ। তারপরে দেখতে হবে যে অবজেক্টটা কি আছে, সিঙ্গুলার অবজেক্ট না প্লুরাল অবজেক্ট, বা পার্সন অনুযায়ী কি আছে, থার্ড পার্সন নাকি ফার্স্ট পার্সন, সে অনুযায়ী কিন্তু হবে। খুব সহজ এটা। হ্যাঁ, হু ইজ রাইটিং দ্য পোয়েম, দ্য পোয়েম, দা বাই হুম ইজ দ্য পোয়েম বিং রিটেন। খুব সহজ। আশা করি এটা তোমাদের মানে বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। দেখো আছে কিন্তু যেহেতু একটু একটু ভিন্ন, আগের ক্লাসে কিন্তু কি দেখো একদিনে কিন্তু তোমাদের প্রায় প্রেজেন্ট পাস্ট ফিউচারের মোটামুটি বেশি পড়ানো হয়ে গিয়েছিল, কিন্তু আজকে যেহেতু একটু কঠিন আমি কিন্তু আজকে তোমাদের সাথে খুব স্লো গেলাম। তো দেখো এই আশা করি স্লো গিয়ে একটা ক্লাসে সব শেষ না করে কয়েকটা ক্লাসে যদি ধীরে ধীরে গিয়ে যদি আমি তোমাদেরকে বুঝাতে পারি বা তোমরা যদি পরীক্ষায় অ্যান্সার করতে পারো, আমার কিন্তু এটাই সার্থকতা। আমার কিন্তু উদ্দেশ্য এটা না যে তোমাদের দ্রুত গিয়ে সিলেবাস শেষ করতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে ঠিক সময়ে সিলেবাস শেষ করে দিতে হবে, প্লাস তোমাদেরকে বুঝাতে হবে। হ্যাঁ, যেহেতু এমনিতেই ক্লাসটা অনলাইনে হচ্ছে, তো তোমাদের কিন্তু বুঝাতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসটা কিন্তু খুব ছোট ছিল। আমি এখন আর নতুন কিছু পড়াবো না। এরপরে আরো অনেকগুলো স্লাইড আছে। হ্যাঁ, কিন্তু আমি আজকে ই করে এসেছি, নিয়ত করে এসেছি যে যেহেতু একটু কঠিন আমি আজকে পুরোটা শেষ করে দিব না তোমাদের। তাহলে হয়তো অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না, কারণ সবার ব্রেন কিন্তু সমান না। হুম, সবার ব্রেন কিন্তু সমান না। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি যে ক্লাসটা নিলাম এবং যা তোমাদেরকে বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আজকে তোমাদের কিন্তু একটু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে আজকের যে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে যে ক্লাসটা নিলাম, আমি আগামী ক্লাসটা কিন্তু শুরু করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দিয়ে, প্র্যাকটিস সেশন। ঠিক আছে, আগামী ক্লাসটা কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিন্তু প্র্যাকটিস সেশন হবে। আমি কিন্তু এটা দিয়ে শুরু করবো এবং শুরুতে কিন্তু কি তোমাদের কিন্তু কমেন্ট আশা করব যে কি হবে। তো তোমাদের কিন্তু বইয়ের যে উদাহরণ আছে বা আমি যে উদাহরণ পড়ালাম এর বাইরে কিন্তু দিব না। তো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরের ক্লাসটা কি বারে, এরপরের ক্লাসটা কিন্তু বুধবারে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। আম, আচ্ছা, একজন লিখেছ অনলাইন ক্লাস ভালো লাগে না তেমন। কিন্তু অনলাইন ক্লাস ভালো না লাগলেও কোনো উপায় নেই, অনলাইন ক্লাসই করতে হবে। কারণ কি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসও কিন্তু আগে ছিল না, কিন্তু তারপরেও দেখো তোমাদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু অনলাইন ক্লাসটা এখন হচ্ছে। এখন তোমাদের যদি অনলাইন ক্লাসও না হতো, তোমরা যদি বাড়িতে বসে থাকতে, সেটা ভালো হতো নাকি এখন যেহেতু ক্যাম্পাস খুলে দিচ্ছে না, অনলাইন ক্লাস হচ্ছে, সেটাই কিন্তু তোমাদের জন্য বেটার। হ্যাঁ, যা হচ্ছে উম সেটা কিন্তু খারাপ হচ্ছে না। আর অনলাইন ক্লাসে কিছু বুঝি না বললে ভুল। কারণ সব টিচারই কিন্তু সব সাবজেক্ট যে যতটা পারে সেভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, বুঝি না বললে হবে না, একটু বুঝতে হবে। আমরা আমাদের তরফ থেকে বোঝানোর চেষ্টা করতেছি, আর তোমরা তোমাদের তরফ থেকে একটু কষ্ট করে বুঝে নিবে। আর যখন কখন খুলবে জানি না, যখন আসলে সবকিছু খুলে দিবে তখন তোমরাও জানবে, আমরাও জানবো। তখন ইনশাল্লাহ ক্লাস আমাদের নর্মাল যেভাবে হয় সেভাবেই খুলে যাবে। ঠিক আছে। আচ্ছা, উম, রাফি ভুইয়া, রাফি ভুইয়া লিখেছো কলেজে যাবে খুলে দেন। আমি কি খোলার কোনো কর্তৃপক্ষ? এভাবে কিন্তু ক্লাস চলাকালীন সময়ে কমেন্ট করা ঠিক না রাফি ভাইয়া। তোমার হচ্ছে ভাষা কিন্তু সংযত করতে হবে, ঠিক আছে? কলেজে আমি কিন্তু খুলে দেওয়ার কোনো মালিক না, খুলে দেন আপনি। এটা কি কোনো টিচারকে কোনো কোনো ভাষা এটা? এটা কিন্তু কোনো টিচারকে উদ্দেশ্য করে ভাষা কিন্তু এরকম হতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে অসংযত ভাষা হয়েছে। রাফি ভাইয়া, তোমার পারফরমেন্স কিন্তু ভালো ছিল, আমি কিন্তু তোমার ক্লাসে দেখেছি পারফরমেন্স ভালো করেছো, কিন্তু এটা কিন্তু আচরণটা ঠিক হয়নি। আমি কিন্তু কে কিরকম আচরণ করে ওটাও কিন্তু আমি খেয়াল রাখি। আমি না, সব ক্লাস টিচাররা কিন্তু খেয়াল রাখে। সো এভাবে কিন্তু কোনো টিচারের সাথে কথা বলা যাবে না। ভদ্র এবং বিনয় নম্রতার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? এভাবে কিন্তু কথা বলা যাবে না। একটু কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে কার সাথে কথা বলছো, কিভাবে খেয়াল রাখছো। হুম, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একটু দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে খুবই ছোট একটা ক্লাস ছিল। একটু জটিল কিন্তু ছোট এবং সহজ। আহ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাস কিন্তু শুরু হবে তোমাদের এই প্রেজেন্টেশনটা, বাকি যে অংশগুলো ছিল সেটা, এবং কিন্তু উদাহরণ দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ অনলাইন ক্লাসে থাকার জন্য। হ্যাঁ, তোমাদের সকলকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে বুধবার ক্লাস হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।